আজকে আমরা যেটা করব হচ্ছে কলামের কিভাবে আমরা টাইট কলামের কিভাবে আমরা ক্রস সেকশনটা করব সেটা দেখব। ঠিক আছে, এখানে দেখেন টাইট কলামের ম্যাক্সিমামই সব টাইট কলাম মানে কি আমাদের টাই বার ইউজ হলে, তাই না? এগুলোকে আমরা টাইট কলাম বলে আর কি। তো এখানে যে কোনো একটা করতে পারলে আপনি সব করতে পারবেন, তাই না? এখানের মধ্যে বুঝতে হবে কি জিনিস, দুইটা জিনিস আমি প্রথমে দেখাই। একটা এখানে আমাদের রো করা হয়েছে, কলাম করা হয়েছে কয়টা? তিনটা। তাহলে কলাম তিনটা কেন? এখানে একটা শব্দ লিখছে বিজিএল, এটা এক একজন এক এক ইঞ্জিনিয়ার এক এক ভাবে লিখে, এভাবে সাধারণত ম্যাক্সিমামে লেখে না। তারপর এখানে যেটা লিখছে আমি একটু বুঝাচ্ছি, এই প্রজেক্টে বিজিএল মানে হচ্ছে বিলো গ্রাউন্ড লেভেল বুঝাইছে। বিলো মানে গ্রাউন্ড লেভেলের নিচের অংশ, তার মানে আমাদের গ্রাউন্ড লেভেলের নিচের অংশে কলাম একরকম থাকতে পারে, কলাম উপরের অংশে কলাম অন্যরকম থাকবে। কেন? কারণ যখন মাটির সংস্পর্শে থাকবে বা মাটির নিচে কোনো কিছু থাকবে, তাদের জন্য কাভারিং, মিনিমাম কাভারিং বলে 3 ইঞ্চি। কত কাভারিং দিতে হয়? মিনিমাম 3 ইঞ্চি। যদি আবার বিএনবিসি বা এসিআই বলে কি, যদি ওই স্ট্রাকচারটা শাটারিং করে তৈরি করে, মানে আমরা কলাম করার সময় শাটারিং করি না, তাহলে এটা 2.5 ইঞ্চি, মিনিমাম 2.5 ইঞ্চি রাখা যাবে, কিন্তু প্রেফারেবল হচ্ছে কি 3 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে এইটাই মিন করতেছে। সাপোজ এই কলামটা যদি আমি হিসাব করি, এই কলামের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে এটা, কোনটা? মানে গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোর, এরপরে ফার্স্ট ফ্লোর, এরপরে কি মানে এর উপর সেকেন্ড থেকে এর উপরে, মানে এটা লোডের কারণে যত উপরের দিকে যায় কলামের উপর লোডের পরিমাণ কি হবে? কমতে থাকবে, তাই না? সকল লোড উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসে, তাহলে নিচের দিকে রিইনফোর্সমেন্টের পরিমাণ বেশি আসতে পারে, তাই না? এরকম এটা হচ্ছে ডিজাইনারে বলে দিবে কত থেকে কত ফ্লোর পর্যন্ত কি রকম হয়। এই কারণে এখানে তিনটা কি কলাম আসে, একটা হচ্ছে বিলো গ্রাউন্ড লেভেল পর্যন্ত, আর একটা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর, তারপর সেকেন্ড ফ্লোর থেকে উপরে পর্যন্ত। এখন এটার মধ্যে কি কি ডিফারেন্স আছে আমরা যদি সাইজটা দেখি, আমি বলছিলাম এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে ফার্স্ট ফ্লোর আর এর উপরে, তাহলে কলাম সাইজ কি আছে? দুইটাই সেম, কিন্তু এটাতে কলাম সাইজ কি হয়েছে? একটু বাড়ছে। একই কলাম কিন্তু কি একটাই কলাম, একই কলাম, তাহলে এটাতে বাড়ছে কেন? ওই যে বললাম, এখানে উপরের দিকে হচ্ছে মাটির উপরে এসে এখানে কাভারিং ইউজ করা হয়েছে 1.5 ইঞ্চি। কত ইঞ্চি? এই যে ক্লিয়ার কাভার 1.5 ইঞ্চি, এখানেও 1.5, যেটা উপরে গেলে 1.5, কিন্তু মাটির নিচে ক্লিয়ার কাভার কত ইউজ করছে? 2.5, যেহেতু শাটারিং করে করছে এখানে 2.5 ইউজ করেছে। তার মানে এখানে ছিল 1.5, এখানে হয়ে গেছে কত? 2.5, তাহলে কয় ইঞ্চি বাড়ছে? 1 ইঞ্চি। এদিকে 1 ইঞ্চি বাড়তেছে, এই পাশেও কি 1 ইঞ্চি বাড়বে, কারণ দুই দিকেই কাভারিং, তাই না? তাহলে 1 ইঞ্চি 1 ইঞ্চি কয় ইঞ্চি বাড়তে থাকবে? 2 ইঞ্চি, তাহলে 12টা হবে তখন কত? 14, তাহলে 22টা হবে 24। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কলাম ক্রস সেকশনের একটা আইডিয়া। এখানে কিভাবে লিখছে আমি যদি একটু দেখি, এই প্রজেক্টটাতে পরে চলে এসে না, এখানে কি এখানেও সেম ভাবে বলা হয়েছে, কিন্তু এখানে শব্দটা অন্যভাবে লিখছে। কি লিখছে? শর্ট কলাম, তাই না? আপনারা 7 সেমিস্টার, এখন 7 সেমিস্টার না, কলাম আছে, কলামের মধ্যে দেখবেন কলামের একটা চ্যাপ্টারে আপনারা পড়বেন শর্ট কলাম, লং কলাম, এরকম পড়ছেন তো নাকি? তো এটাকে অ্যাকচুয়ালি শর্ট কলাম বলে কেন? এই কলাম যেটা হচ্ছে মাটির নিচে থেকে ফুটিং পর্যন্ত যে কলামটা থাকে, এটার হাইটটা সাধারণত আমাদের দেশে বেশি ইউজ করে না, তাহলে এটার কারণে এটা হাইট এবং এটার প্রস্থের সাথে মিল হইলে তখন এটা শর্ট কলাম হয়। এই জন্য এখানে অনেক সময় আমরা শর্ট কলাম প্রেফার করি না। কি লিখে? এটা লেখে, লেখাইছে এখানে প্যাডেস্টাল। তো প্যাডেস্টালটা কি মিন করে? এই প্যাডেস্টাল শব্দটা মিন করে হচ্ছে কলামের ওই অংশ যে অংশ মাটির নিচে থাকবে, বুঝতে পারছে? তার মানে এখানে আমি শর্ট কলাম না শর্ট কলামটা মিন করতেছে কিসের উপর নির্ভর করে? এটার হাইট এবং এটার প্রস্থের উপর কন্ডিশন আছে। এখন অনেক সময় ওই কলামটা যদি কোনো কারণে আপনি অনেক বড় করে ফেলে, সাধারণত আমাদের দেশে বড় করে না কেন? কারণ যদি মাটির নিচের কলামটা যদি বেশি বড় হয়, তাহলে ভূমিকম্পের কারণে কি হতে পারে? ফেল হইতে পারে। তো এই জন্য এটাকে হাইটটা এত বেশি দেন, আমাদের দেশে 7 ফিট 8 ফিট এর মধ্যে রাখে আর কি। তো এটা ইউজ না করে অনেক সময় কি করে? প্যাডেস্টাল। এখন প্যাডেস্টাল শব্দটা মিন করবে কি? প্যাডেস্টাল শব্দটা মিন করে হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে, গ্রাউন্ডের থেকে নিচের দিকে কলামের অংশটা। শর্ট কলাম না, শর্ট কলাম তো আমি বলছি কি, শর্ট কলাম আপনারা পড়ালেখায় পড়ছেন যে শর্ট কলাম এবং লং কলামের কিছু কি আছে, সংজ্ঞা আছে। তো এসে অনুযায়ী সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাকে স্যাটিসফাইড করে বলে শর্ট কলাম বলে। তো শর্ট কলাম নাও হইতে পারে, ইনকেস যদি কোনো কারণে এটা লম্বা হয়ে যায় তখন কি শর্ট কলাম নাও হইতে পারে, কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম কি যেভাবে রাখে সেটা শর্ট কলামের ক্রাইটেরিয়া মেনটেন করে বলে শর্ট কলাম বলে। তো এখানে আমরা কি বলতে পারতাম? তাহলে বিলো গ্রাউন্ড লেভেল বলতে পারতাম, অথবা প্যাডেস্টালটা বলতে পারি। ঠিক আছে, প্যাডেস্টাল মিন করবে হচ্ছে কি গ্রাউন্ড লেভেলের নিচে যে কলামের অংশটা থাকবে সেটা।
ঠিক আছে? তাহলে এখানে সেম কথা, এখানে কাভারিং ইউজ করা হয়েছে 2.5 ইঞ্চি, উপরে 1.5 ইঞ্চি, তাই না? সে কারণে সাইজ এখানে 15 হলে এখানে 17, এখানে এর পরেরটা এখানে যদি 15 হয়, এখানে 17, এখানে 20 হলে এখানে 22, মানে 1 ইঞ্চি 1 ইঞ্চি দুই দিকে 2 ইঞ্চি কাভারিং বাড়তেছে, ঠিক আছে? রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এর দিকে যদি খেয়াল করে, আমি বলছিলাম রেইনফোর্সমেন্টের পরিমাণও কি হতে পারে, ভেরিয়েশন আসতে পারে। যেমন এখানে কি আছে, কয়টা, 12টা 20 mm রড, মেইন রড গুলা যেগুলো লম্বা লম্বি রড থাকবে 12টা 20 mm, এখানে কয়টা, ঠিক সেম 12টা 20 mm, এখানে তার মানে রেইনফোর্সমেন্টের পরিমাণ কমাইছে, সংখ্যা কমে নাই, 12টাই আছে কিন্তু ডায়া কমাইছে, তাই না? যেহেতু রেইনফোর্সমেন্টের উপর লোড কমবে তাহলে রেইনফোর্সমেন্টের পরিমাণ কমতে পারে, তো ভেরিয়াস হইতে পারে। অনেক সময় এখানে 12টার জায়গায় 10টা ইউজ হইতে পারে, রডের পরিমাণ কি হয়ে যেতে পারে, কমিয়ে যেতে পারে, সংখ্যাও কমে যেতে পারে। তো যেভাবে আসে সেভাবে দিতে হবে আর কি, তাই না? এখানেও ঠিক সেম 16টা 20 mm, 16টা 20 mm, এখানে এসে 8টা 20 mm আর 4টা 16 mm। এখানে একটা ট্রিক্স ইউজ করা হয়েছে, এই যে দেখেন এই ডটটাকে সলিড করে দিয়েছে, তার মানে এই যেগুলো সলিড এগুলো হবে 20 mm, আর যেগুলো ফাঁকা এগুলো হবে কি 16 mm। এটা একটা টেকনিক কাটাইছে, তাহলে এটা দেখে বুঝতে পারবে, ফিল্ডে এসে বুঝতে পারবে কোনটা 16 mm হবে, কোনটা 20 mm হবে, ঠিক আছে? এটা একটা টেকনিক, আমরা এইভাবে না দিয়েও অন্যভাবে ওইটাকে দিতে পারতাম, যে এরকম করে আমরা যে এভাবে লিডার দিছে না, এভাবে আমরা দেখাই দিতে পারতাম যে এখানে 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 এগুলো হবে, এই 4টা হবে কি 20 mm, আবার এদিকেও এই 4টা 20 mm, এভাবে করে আমরা এদিক থেকে এদিকে করে এই 4টা 16 mm এভাবে দেখাই দিতে পারতাম। তো যেভাবে দেখে না কেন, যেভাবে দেখে না কেন, যে প্রসেসে ফলো না কেন, টোটাল ইনফরমেশন কি এখানে থাকতে হবে। যেমন এই ইনফরমেশন দেখে আমি বুঝতে পারছি, আমি উপরে দিনে কিন্তু নিচে লিখে দিচ্ছে, তাই না? এইটা আবার একটা টেকনিক ইউজ করছে। কিন্তু আমরা যদি এখানে খেয়াল করি, এখানে 14টা 16 mm, 16টা 16 mm, দেখেন এখানে কয়টা 16টা, এখানে কয়টা হয়ে গেছে রড 14টা, দুটা রড কমছে, কোন দুইটা রড কমাই ফেলছে, ঠিক আছে? যেমন এখানে এই যে এই জায়গায় এই জায়গায় আছে 2টা, কিন্তু এখানে হয়ে গেছে কয়টা, একটা। এটা কিন্তু উপরে উঠলে এভাবে হয়ে যায়, এখানে ছিল, এটা কিন্তু এগুলোর সাথে কানেকশন থাকবে না, এটা হয়ে যায় মাঝখানে, তাই না? তো এইখানে কিভাবে কানেকশন দিবে, এটার ব্যাপার হচ্ছে ফিল্ডের কথাবার্তা। তো যেহেতু ডিজাইনার বলছে এখানে 16 mm ইউজ না করে, যেহেতু 16 mm এর নিচে আমাদের দেশে ইউজ করা হয় না, আমাদের কলমের ক্ষেত্রে 16 mm এর নিচে রড ইউজ করা হয়, সেজন্য ওই 16 mm রাখছে, সংখ্যা দুইটা কমাইছে আর কি। ওকে, তাহলে আমরা এটাকে ধরে আগাই, ঠিক আছে? তাহলে এই কলামটার এই ক্রস সেকশনটা আঁকবো, এই ক্রস সেকশনটা আঁকলে আমার কি কোন সাইজের আঁকতে হচ্ছে, 12/22। তাহলে আমরা প্রথমে কি করব, 12/22 এর একটা রেক্টেঙ্গেল আঁকবো, এরপরে এটাকে অফসেট করব, এখানে কভারিং কত 1.5, তাহলে 1.5 ইঞ্চি কভারিং করে দিলে এই বাইরের যে টাইটা আছে টাইবারটাই একে আঁকতে পারবো। ওকে, এরপরে ভিতরে অফসেট মানে এটা এই যে রেক্টেঙ্গেলটাকে যখন অফসেট করে দেব, তাহলে এখানে তো 1.5 ইঞ্চি কভারিং দেখা যাবে। এটা আমরা একটা তাহলে শুরু করে আমরা রেক্টেঙ্গেল রাখবো, তাই না? অবশ্যই লেয়ার মেইনটেইন করবো আমরা এখানে, এটাকে কলাম যদি হয় কলাম লেয়ার রাখতে পারি, যেটা আমার অনেকগুলো লেয়ার অফ আছে, আমি একটু অন করে নিই। ওকে, তাহলে এখানে সাপোজ আমি কলামের জন্য লেয়ার আছে না, কলাম লেয়ারে দিলাম। ওকে, আমি সিএল টাতে দিলাম। হ্যাঁ, লাইন দেখে রেক্টেঙ্গেল রাখবেন, এটা তো রেক্টেঙ্গেল কমান্ড, রেক্টেঙ্গেল দিয়ে রাখবেন, রেক্টেঙ্গেল দিয়ে ইজি না? তাহলে রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকলাম, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, কত ছিল 12/22, তাহলে 12 কোন দিকে 22 কোন দিকে, হ্যাঁ এটা y হচ্ছে 12 ইঞ্চি ইউজ করতেছি আমরা, 22 ইউজ করতেছি এখানে, ঠিক আছে? তাহলে x হবে 22, y হবে কত 12, তাহলে x এর মান লিখলাম 22 tab 12, এন্টার করলাম। ওকে, অবশ্যই এটা যেহেতু স্কেলে অনেক ছোটই হবে। ওকে, ইঞ্চি, অবশ্যই ইঞ্চি, আমাদের কলাম সাইজ ইঞ্চিতে আছে, আমরা একদম প্রোফাইল স্কেলে করব আর কি। কি করছে, রেক্টেঙ্গেল কমান্ড নিছি, রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট REC, এন্টার করলাম। যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দুইটা ইনফরমেশন চাইবে, একটা হচ্ছে x এর মান আর একটা হচ্ছে y এর মান। আমি বলছি আমরা এদিকে 22 দিব, এদিকে 12 দিব, তাহলে এখানে 22 লিখবো, এখানে 12 লিখবো। এটার জন্য কি করছে 22, তারপর x থেকে y তে যেতে হলে কি করতে হবে, ট্যাব বাটন চাপবো, ট্যাব বাটন চাপলে y তে আসবে, এরপরে এখানে দিব 12, এন্টার করলাম। দিবেন ওই যে 1 ইঞ্চি, আমরা যেহেতু মাঝখানে থাকতেছে, আমরা এটা আঁকতেছি, তাহলে এটা 1.5 ইঞ্চি কভারিং ভিতর দিয়ে যে বাইরের রিংটা আঁকবো, এরপরে ভিতরের কলাম রড গুলো আঁকবো।
ঠিক আছে? তাহলে অফসেট কমান্ডের শর্টকাট ও লিখে এন্টার করলাম, অফসেট করব কত 1.5, এন্টার করলাম, এই যে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম কোন দিকে, ভিতরের দিকে, তাই না? ভিতরের দিকে অফসেট করে দিলাম। এই যে আমি প্রথমে আঁকছি তো এটা বাইরের রেক্ট্যাঙ্গেল আঁকছি, এরপর আঁকতেছে এটা এটা আর না এঁকে এটাকে আমরা অফসেট করে এঁকে ফেলছি আর কি, তাই না? ঠিক আছে, এতটুকু কোশ্চেন সবাই কই আলফাজ কই তো বসে আছেন কেন? কি আমরা কি করব এখানে, এই যে এই কলাম এই যে রডগুলো আঁকবো, কোনটা এটা আঁকবো হচ্ছে, এটা আঁকার জন্য আমরা কি ইউজ করব, এখানে দুইটা কমান্ড আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে প্রথমে সার্কেল ড্র করব, সার্কেল কমান্ডের শর্টকাট কি সি লিখে এন্টার করলাম। এখন সি যে এন্টার করব একটু আগে বুঝেন, আমি চাচ্ছি আমার সার্কেলের যে আমার যে রডগুলো থাকবে এটা এইটাকে টাচ করে, দুইটাকে টাচ করে হোক, আমাদের রডগুলো তো অবশ্যই টাই রডকে কি করে টাচ করে হয়, তাই এটাকে টাচ করে হোক, এবং আমার এই যে সার্কেলের রেডিয়াস কত হবে দেখেন। এই ক্ষেত্রে আমি প্রথম আজকে যেটা বলবো সেটা আমরা সবসময় ফলো করব, কি এখানে কত এমএম রড ইউজ করা হয়েছে, তাহলে 16 এমএম কে যদি আমি এই ইঞ্চিতে বের করতে যাই আবার হিসাবে বসতে হবে, তাই না? তো আমরা জানি কি 25 এমএম সমান কত ইঞ্চি, হ্যাঁ 1 ইঞ্চি, 25 এমএম সমান মানে 25 এমএম 25.4 সমান 1 ইঞ্চি হয়, তাই না? তো আমরা আমাদের প্রজেক্টে যেখানে আমরা এরকম কোনো একটা রডের ক্রস সেকশন দেখাবো, এই ক্রস সেকশনটাকে আমরা 1 ইঞ্চি ডায়ার করে আঁকবো। 1 ইঞ্চি থেকে কম হইলে আমি যদি 16 এমএম করতে যাই তাহলে হয়তো অনেক ছোট হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কি করবো, যেখানেই আমরা এই কলামের জন্য যেখানে আসুক রডটা 16 এমএম হোক, 12 এমএম হোক, 20 এমএম হোক, কোনো সাইজটা আমরা একই সাইজে রাখবো, ঠিক আছে? তো কি বলছি, সার্কেল রাখবো, সেটা কত ডায়া 1 ইঞ্চি হবে, ঠিক আছে? তাহলে রেডিয়াস কত 0.5 ইঞ্চি, ডায়া 1 ইঞ্চি হলে রেডিয়াস 0.5 ইঞ্চি। ওকে, তাহলে এখানে আমরা সার্কেল কমান্ডে আমি ঢুকছি, দেখেন সার্কেল কমান্ডে ঢোকার পরে আমরা কি করব, এই যে টিটিআর হচ্ছে ট্যানজেন্ট রেডিয়াস, এটাকে কাজে লাগাবো। ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, তাহলে আমি বলছি কি আমি যে সার্কেলটা আঁকবো সেটা এটা এই লাইনটাকে স্পর্শ করবে, এই লাইনকে স্পর্শ করবে, এই জন্য বলছে ট্যানজেন্ট। এরপর আমি রেডিয়াস বলছিলাম, তাই না? রেডিয়াস কত দিব বলছিলাম 0.5 ইঞ্চি, তাই না? তাহলে এই জন্য আমরা এই যে টিটিআর কে কাজে লাগাবো। সার্কেল কমান্ডে ঢুকে আমি আবার রিপিট করতে সি লিখে এন্টার করলাম, এখানে আমরা কোনো সেন্টার পয়েন্ট দিব না, রেডিয়াসও দিব না, কি কিসে ক্লিক করব, এই যে টিটিআর, এটা এখানে যদি টি লিখে এন্টার করি তাহলেও হবে, ঠিক আছে? কাকে ক্লিক করতেছি, ট্যানজেন্ট রেডিয়াস, ঠিক আছে? এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে এখানে ট্যানজেন্টের সাইনটা আসবে, তার মানে কি এটা এই লাইনটাকে স্পর্শ করবে, এখানে একটা এই লাইনটাকে একটা ক্লিক করতে হবে, এরপর এই লাইনে এসে একটা ক্লিক করব, তাহলে দুইটা ট্যানজেন্ট পাইলো। এরপরে রেডিয়াস কত দিব বলছে 0.5 এন্টার করলাম, তাহলে 0.5 এন্টার করে দেখবে এই যে সার্কেলটা 0.5 রেডিয়াসে দুইটাকে টাচ করে সার্কেলটা ড্র হয়ে যাবে, ঠিক আছে? আমি আবার রিপিট করি, তাহলে কি করতে হবে, সার্কেলের জন্য সি লিখে এন্টার করলাম, এখন এই যে টিটিআর ট্যানজেন্ট রেডিয়াসের জন্য টি লিখে এন্টার করলাম, এরপরে এটাতে এসে একটা ক্লিক করব লাইনে, এই লাইনে এসে একটা ক্লিক করলাম। ওকে, এরপর চাচ্ছে কি স্পেসিফাই রেডিয়াস, আমরা এখানে বলছি 0.5 দিব, এন্টার দেব, তাহলে সার্কেলটা ড্র হলো। এখন এখানে এটাকে ফাঁকা না রেখে আমরা যদি এরকম হ্যাচ কি করব দিব, এরকম সলিড করে দিব, তাহলে সলিড করতে হলে দুইটা পদ্ধতি ইউজ করা যায়, একটা হচ্ছে হ্যাচ আর একটা হচ্ছে ডু নট, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে হ্যাচটা করি। হ্যাচ কমান্ড কোথায় থাকে, এই যে এখানে ড্র এর এখানে, এটা হচ্ছে হ্যাচ কমান্ড, তাই না? হ্যাচ কমান্ডের শর্টকাট এইচ লিখে এন্টার করলাম। হ্যাচের ব্যাপারে তো আগে আমরা ক্লাসে আলোচনা হয় নাই, তাই না? হ্যাঁ, হইলে তো ভালো। তাহলে এখানে আমরা কি করব, এইটাকে সলিড হ্যাচ করব, এটাকে দেখেন এখানে অবশ্যই যে সলিড এটাতে ঠিকঠাক ক্লিক দেওয়া থাকতে হবে, অথবা এখানে প্যাটার্নের জায়গায় সলিড দিয়ে রাখতে হবে, তার মানে কি সলিড হলে পুরাটা আমাদের এই যে এখানে আমি যখন মাউস আনতেছি দেখেন এটাকে মাউস এনে ওই পয়েন্টে ক্লিক করতে হবে ভিতরে। দেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পিক পয়েন্ট, একটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট। আমরা যেহেতু সার্কেলটা একটা বাউন্ডারি আছে তাহলে পিক পয়েন্টটাই থাকে নরমালি, পিক পয়েন্টে এই যে এখানে ক্লিক করলাম, আমার এটা কি হয়ে গেছে, হ্যাচ হয়ে গেছে, তাই না? তো এই ক্ষেত্রে একটা জিনিস এখানে আমরা বাই লেয়ার করে রাখি আপাতত, বা এখানে আমরা লেয়ারের কালারটা যদি হয় বাই লেয়ারে, আমরা যদি কালার চেঞ্জ করতে চাই কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো আর কি। তো হ্যাশ নিয়ে আমি পরবর্তী ক্লাসে আমরা ডিটেইলস আলোচনা করব, আজকে এতটুকু আমরা দেখি কি করছি, আমি জাস্ট
হ্যাশ কমান্ডের জন্য এস লিখে এন্টার করলাম। এস লিখে এন্টার করার পর বলছি আপনার এখানে এটাতে সিলেক্টেড করবেন সলিড, ঠিক আছে। এখানে যদি সলিড সিলেক্টেড থাকে তাহলে দেখবেন এখানে সলিড লেখা থাকবে, ঠিক আছে। দুইটা কিন্তু মিন করবে কি এখানে সলিড আছে, অন্য কোনো কিছুতে টিক দেওয়া থাকলে দেখবেন এখানে প্যাটার্ন লেখা চলে আসবে, ঠিক আছে। তো আমরা আজকে সলিড হ্যাশ করতেছি আর কালারটা আমরা বাই লেয়ার রাখতেছি, বাই লেয়ার। আর অন্য কিছু নিয়ে আমরা আদার্স গুলো নিয়ে আমরা ডিটেইলসে পরে আসবো। এখানে নরমালি পিক পয়েন্টে থাকে, তো পিক পয়েন্টে যদি থাকে দেখবেন এখানে লেখা থাকবে পিক ইন্টারনাল পয়েন্ট, তার মানে ক্লোজ বাউন্ডারির ভিতরে ক্লিক করলে হবে, ঠিক আছে, এই লেখাটা থাকলে। আর যদি আপনি এটাতে থাকেন সিলেক্ট করে দেন দেখবেন এখানে লেখা থাকবে কি সিলেক্ট অবজেক্ট, ঠিক আছে। এটা দিয়ে করতে পারবো যে এখানে সিলেক্ট অবজেক্ট করে এসে এটাকে সিলেক্ট করলে হবে সার্কেলটাকে, সেম কথা। কিন্তু নরমালি পিক পয়েন্টে থাকে যেহেতু বাউন্ডারি আমরা ভিতরে ক্লিক করলে হবে আর কি। ওকে, আমি স্যার ভাইয়া কলাম লেয়ার আছে তো কলাম লেয়ার আগে পরে আমি কাজটা খুলে দেখাচ্ছি। কলাম লেয়ারের কালার হচ্ছে হোয়াইট, দেখতে হবে। করছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ এখানে বাই লেয়ার করছেন, এই যে এখানে করা আছে ভাইয়া দি কলামের সাদা না কালার এটা হচ্ছে আবার এটা আবার বাই লেয়ারে দেওয়া করতে হবে। কন্ট্রোল করে কালার, একটা হচ্ছে লেয়ার আরেকটা হচ্ছে প্রপার্টিজ। এই যে প্রপার্টিজ, ঠিক আছে। আপনি লেয়ারের কালারটা এখানে নাও আসতে পারে যদি এখানে কোনো কিছু চেঞ্জ থাকে, ঠিক আছে। ঠিক সেম আমরা হ্যাশের ক্ষেত্রেও কি হ্যাশে যখন ঢুকতেছি তখন যে অপশনটা আসতেছে এটা হচ্ছে কি প্রপার্টিজ এর অপশন আসতেছে, তাই না। এখানে এই যেটা এখানে যদি কোনো কিছু চেঞ্জ করে দেন তাহলে চেঞ্জ কালার আসবে। ওকে, আচ্ছা এখানে আমি কলাম লেয়ার রাখছি কিন্তু এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি এগুলা কি রড রাখতেছি, তাই না। এটা হচ্ছে টাই রড আর এটা হচ্ছে কি লম্বা লম্বি রড, লংজিটিউডাল রড। তাহলে এইগুলাকে অবশ্যই কোন লেয়ারে দিবেন, রডের জন্য একটা লেয়ার ক্রিয়েট করা থাকবে অথবা রিইনফোর্সমেন্টের জন্য লেয়ার ক্রিয়েট করবেন। আমার এখানে করা আছে, মেবি নাই আছে, আমরা এখনো যেহেতু ইয়ে করি নাই, আমরা একটা ক্রিয়েট করে ফেলি আর কি, তাহলে সুবিধা হবে পরবর্তীতে, ঠিক আছে। তাহলে আমি লেয়ার প্রপার্টিসে আসলাম, এখানে এসে নিউ লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করে নাম দিলাম রিইনফোর্সমেন্ট। লেয়ার মেইনটেইন করলে পরবর্তীতে কি সুবিধা হয়, এখানে কন্টিনিউ থাকবে। এটা আমরা একটু কমাইতে পারি বাড়াইতে পারি, সমস্যা নেই। 0.20 দিলাম, কালারটা রেড না রেখে আমি অন্য একটা কালার দিলাম, একটু ইয়েলো করে দিলাম। ওকে, আর তেমন কিছু চেঞ্জ করতে হচ্ছে না, আমার সব ঠিক থাকবে। ওকে করলাম। এখন আমার রিইনফোর্সমেন্টের লেয়ারটা ক্রিয়েট হয়েছে, এদেরকে আমি এখন সিলেক্ট করে রিইনফোর্সমেন্টের লেয়ারে পাঠিয়ে দিই। কোথায়? ওকে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আর কি। এতটুকু কোশ্চেন সবাই? পুরোটাই সিলেক্ট করে বানাতে স্যার, পুরো যে বাইরেটা তো কলাম আছে, এটা তো একটা সিলেক্ট করলে হচ্ছে, আর ওটা ওই দুইটাতে ওখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে সার্কেল একটা হচ্ছে কি হ্যাচ, ঠিক আছে। এতটুকু কোশ্চেন? হ্যাঁ, এরপরে আমার এখানে কয়টা রড আছে এই লাইনে? 6টা। এই লাইনে 6টা রড আছে, তাই না। তাহলে আমরা এটাকে এখানে কপি করব। তো কপির ক্ষেত্রে আমরা কপির অ্যারেকে কাজে লাগাইছিলাম, মনে আছে? কপিকে একাধিক অ্যারে করার জন্য স্টিয়ারের ক্ষেত্রে, আবার দেখি প্র্যাকটিস করে, সমস্যা নাই। এই যে এখানে কপি কমান্ডে ঢুকছি, সিও এন্টার করলাম। আগে দেখেন, আগে একবার দেখেন, সিও এন্টার করার পর আমি এটাকে বক্স দিয়ে সিলেক্ট করতেছি। কেন? কারণ এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হ্যাশ আর একটা সার্কেল। এই যে এখানে দুইটা, একটা সার্কেল ড্র করছেন পরে হ্যাশ করছে না, তাহলে দুইটা অবজেক্ট, অথবা এভাবে সিলেক্ট করতে পারতাম যাতে দুইটা অবজেক্টই সিলেক্টেড হয় আর কি। অবজেক্ট সিলেক্ট করলাম, এরপরে এন্টার করতে হয়। ওকে, এরপরে বেস পয়েন্ট দিতে হয়, কপির জন্য বেস পয়েন্ট দিব। এক্ষেত্রে কোনটা বেস পয়েন্ট দিব সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি বলতেছি আমরা চাইলে এটাকে দুই দিকে কপি করতে পারি, একটা হচ্ছে এদিকে আর একটা হচ্ছে এদিকে, তাই না। দুই ডিরেকশনে, এদিকে তো 4টা আছে রড, তাই না। তো আমি তো এখন ডিসিশন নিচ্ছি এদিকেরটা দিব, এদিকে 6টা দিব। তাহলে যেদিকে আপনি কপি করবেন সেই দিকে কোয়াড্রেন্ট পয়েন্টটাকে বেস পয়েন্ট দিবেন। কোন পয়েন্ট? কোয়াড্রেন্ট পয়েন্ট মানে হচ্ছে যে মাউস আমি এখানে আনলে দেখবেন এই যে পয়েন্টটা আসবে। কোয়াড্রেন্ট মানে হচ্ছে একটা সার্কেলকে 4টা ভাগ করলে, 4 ভাগে ভাগ করলে যে পয়েন্টটা হয়, এখানে আমরা 4 ভাগ করি এটাকে যদি এভাবে 4টা ভাগ করি তাহলে কোন কয়টা কোয়াড্রেন্ট পয়েন্ট? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা কোয়াড্রেন্ট পয়েন্ট পাবো। এই যে কোয়াড্রেন্টটা আমরা ধরবো, ঠিক আছে। কোয়াড্রেন্টটা কিভাবে পাবো? অবশ্যই আপনার অবজেক্ট স্ন্যাপের এখানে কোয়াড্রেন্টটা অন থাকতে হবে, ঠিক আছে। আমরা এগুলো আগে, এই যে এটা যদি অন না থাকে কোয়াড্রেন্ট পয়েন্ট পাবেন না। অবজেক্ট স্ন্যাপের এখানে কোয়াড্রেন্ট পয়েন্ট অন থাকতে হবে, ঠিক আছে। তো এই যে আমরা একটা দেখতেছি, এখন আমরা কোয়াড্রেন্ট পয়েন্টটা অন আছে আমার এখানে, সেজন্য আমি এখানে কোয়াড্রেন্ট পয়েন্ট পাচ্ছি। ওকে,
এখানে দেখেন আমি যদি নিয়ারেস্টটা অন রাখি, নিয়ারেস্টটা একটু প্রবলেম করে। আমি বলছি যে আমার নিয়ারেস্টটা অন আছে, নিয়ারেস্টটা সে বারবার যে জায়গায় কি করবে, সেজন্য নিয়ারেস্টটা আমি অফ করে দিলাম। ওকে, মানে নিয়ারেস্টটা যখন কাজে লাগবে তখন আমরা ইউজ করব। নিয়ারেস্ট অফ করছি, কিন্তু আমার কোয়াড্রেন্ট পয়েন্টটা অন থাকতে হবে। এরপরে যে বেস পয়েন্ট দিচ্ছি, যেদিকে কপি করব সেদিকে কোয়াড্রেন্ট পয়েন্ট, ঠিক আছে? ক্লিক করবেন। ক্লিক করার পর কয়টা কপি করতে হবে? 6টা। তাহলে কি করব? অ্যারে, এই যে অ্যারে কে কাজে লাগাবো, তাই না? এখানে আমার অ্যারে অ্যাক্টিভ হয়েছে। যখনই বেস পয়েন্ট দিবেন অ্যারে, অ্যারের জন্য অ্যারে লিখে এন্টার করলে হবে, তাই না? আমি লিখে লিখলাম, এন্টার করলাম। অ্যারে কয়টা? টোটাল নাম্বার অফ আইটেম। এখানে হচ্ছে টোটাল নাম্বার অফ আইটেম। কয়টা কপি করবো সেটা না, টোটাল কয়টা হবে সেটা। তাহলে টোটাল কয়টা রড আমার? এই 3, 6, তাই না? এখানে টোটাল নাম্বার অফ আইটেম দিতে হয়। তাহলে 6 লিখে এন্টার করলাম। আমার এখানে 6টা রড হয়েছে, তাই না? এখন এই 6টা রড আমার কোথায় বসাতে হবে? এটা এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত। এখন কিভাবে বসাবো? এখানে যখনই আমি 6 লিখে এন্টার করছি, উপরে দেখেন আরেকটা অপশন অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে? এটা আমরা এখন এটাকে কাজে লাগাবো। ফিট বলতে কি বোঝাচ্ছে? আমরা এই 6টাকে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে বসাইতে বলবো তাকে, ঠিক আছে? তাহলে ফিট কে অ্যাক্টিভ করার জন্য আমি এটার উপর ক্লিক করবো, অথবা এফ লিখে এন্টার করব। এফ লিখে এন্টার করলাম। দেখেন এখন এই যে 6টাকে আমার ওই পয়েন্টে পেয়ে গেছে। এরপরে সোজা এখানে এসে পারপেন্ডিকুলার রে স্ন্যাপ করব। পারপেন্ডিকুলার অন থাকলে আমার পারপেন্ডিকুলার রে পাবো, তাই না? এখানে আমার পারপেন্ডিকুলার কি আছে? এই যে পারপেন্ডিকুলার লম্ব আর কি, পারপেন্ডিকুলার অন আছে। তাহলে এখানে এসে পারপেন্ডিকুলার রে স্ন্যাপ করে ক্লিক করব। তাহলে আমার কয়টা? 6টা বসে গেছে, এবং সেম ডিসটেন্সে বসবে, ঠিক আছে? আমি একটু রিপিট করি আবার। কি করছি? কপি কমান্ডের জন্য সিও লিখে এন্টার করলাম, 2টা অবজেক্টকে সিলেক্ট করলাম। অবশ্যই শুধুমাত্র তাকে ওই যে এটাকে কেউ যদি আবার এইভাবে করেন, এভাবে করলে কি হয়ে যাবে? ওই যে এটা সহজ সিলেক্ট হয়ে যাবে, টাই বার সহ সিলেক্ট হবে, তাই না? টাইকে সিলেক্ট করতেছি না, কাকে সিলেক্ট করছি? শুধুমাত্র এই যে সার্কেল এবং হ্যাশকে। এরপর এন্টার করলাম। এরপর বেস পয়েন্ট দিব, যেদিকে কপি করব সেদিকে কোয়াড্রেন্ট পয়েন্ট হবে বেস পয়েন্ট। এরপরে অ্যারে করব, অ্যারের জন্য লিখে এন্টার করলাম। এরপরে নাম্বার অফ আইটেম কয়টা? যতটা রড আছে ততটা, 6 লিখে এন্টার করলাম। এরপরে ফিট কে কাজে লাগাবো, ফিটের জন্য এফ লিখে এন্টার করলাম। এরপরে একদম এখানে এসে ক্লিক করলাম। মানে আমরা কপির সবগুলো অপশনকে কাজে লাগাইছি এখানে, ঠিক আছে? এটাকে আমরা অন্য পদ্ধতিতে করতে পারি, কিন্তু এটা একটা সহজ পদ্ধতি। এটাকে এভাবে বসানোটা সহজ পদ্ধতি হচ্ছে এটাই। মিরর কমান্ডের শর্টকাট কি? এমআই লিখে এন্টার করলাম। এই যে 6টাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এই যে মিড পয়েন্টের সাপেক্ষে ধরে এখানে ক্লিক করে 6টা সোর্স হবে নো বসাই দিব, ঠিক আছে? ফার্স্ট এই যে আপনি সিলেক্ট করার সময় কিভাবে সিলেক্ট করছেন? এভাবে সিলেক্ট করছেন, তাই না? তো এইভাবে সিলেক্ট করলে কি হয়? ক্রসিং উইন্ডো লেফট সিলেকশন বক্সে যাকে টাচ করে তাকে সিলেক্ট করে ফেলে। তাহলে এই যে টাই বারটা আমরা কপি করব না, কপি করব তো শুধুমাত্র এটাকে। তাহলে এইভাবে সিলেক্ট করলে সে টাচ করে ফেলছে। আমি সিলেক্ট করছিলাম এভাবে, কিভাবে? এই যে এখান থেকে এসে এভাবে, ঠিক আছে? এটা একটা প্রসেস। অথবা এভাবে করছি, এভাবে। এটা হচ্ছে রাইট সিলেকশন বক্স। রাইট সিলেকশন বক্সের মধ্যে যে থাকবে তাকে সিলেক্ট করে শুধুমাত্র। তাহলে এভাবে করলে সে টাই বারকে সিলেক্ট করবে না। হ্যাঁ, আপনি এভাবে করছেন, এই যে টাচ করলে সিলেক্ট করে ফেলছে, ঠিক আছে? এই জন্য বললাম আমি সিলেকশনের পদ্ধতি। আমি কন্ট্রোল জেড দিচ্ছি একটু। মিরর কমান্ডের শর্টকাট কি? এমআই লিখে এন্টার করলাম। এই যে 6টাকে সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। এরপর এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, ওকে? এরপর ইরেজ সোর্স অবজেক্ট, ইরেজ করব না? নো থাকবে। এই যে নোতে ক্লিক করবেন, অথবা নোতে ব্ল্যাক ডটটা আছে, এন্টার করবেন। ঠিক আছে? হ্যাঁ, মিরর করে দিবেন। এরপর দেখেন এখানে আমার আর বাকি আছে কয়টা? এই 2টা বাকি আছে, তাই না? এটাকে আমি অন্য একটা পদ্ধতি ইউজ করতে পারি। আপাতত আমরা যেটা শিখছি সেটা আমি অ্যাপ্লাই করি, ঠিক আছে? এটাকে আমি আরেকটা কমান্ড শিখবো আর কি। তার আগে এখন যেভাবে করছি সেভাবে করার জন্য আমি কি করলাম? আমার এই পাশে কয়টা টোটাল? এই পাশে লাগবে হচ্ছে 4টা, তাই না? আরো 2টা এখানে অ্যাড করতে হবে। তো এটাকে আমরা কপির অ্যারেকে কাজে লাগায় করতে পারি। তার আগে এটাকে আমি ডিলিট করে দিই, যেহেতু ওটা সহ 4টা হবে, তাই না? একটাকে ডিলিট করলাম। তাহলে ডিলিট করার পর এখানে কপি কমান্ডে ঢুকবো, সিও লিখে এন্টার করলাম। এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম। বেস পয়েন্ট দিব, আবার নিচের দিকে কপি করব, তাই না? নিচে কোয়াড্রেন্ট পয়েন্টে ক্লিক করলাম। এরপর অ্যারেতে ক্লিক করলাম। কয়টা টোটাল? 4টা। 4 লিখে এন্টার করলাম। ফিট কে কাজে লাগাবো, ফিটে ক্লিক করলাম।
এখানে এসে পারপেন্ডিকুলার এসে ক্লিক করলাম, তার মানে তো ওটা বুঝিয়ে দিতে হবে স্যার। যাতে ওভারল্যাপ না হয় আর কি। স্যার আর ওটা সহ আরেকটা আসলে আবার দুইটা হয়ে যেত, অবজেক্ট দুইটা হতো, ওভারল্যাপ করলে সমস্যা নাই। হ্যাঁ এটা মিরর করছে, এই যে মিরর কিভাবে করছে এটা দেখা। আবার এখন এই পাশে মিরর করব, এই পাশে মিরর করার জন্য আমাকে এখানে দুইটা আঁকতে হবে, তাই না? এই দুইটা, তা ওখানে করছি তো 6টাকে, এই 6টাকে মিরর করছি, এখানে এখন করবো শুধুমাত্র এই দুইটাকে। তাহলে মিরর কমান্ডের শর্টকাট MI লিখে এন্টার করছি। ওকে, কোন দুইটা? শুধুমাত্র এই দুইটাকে করতে হবে এখন আমার ওই পাশে করার জন্য। আর এইদিকে করছিলাম তো 6টা, তখন এই 6টাকে সবগুলাকে সিলেক্ট করছিলাম। ওকে, লিখে এন্টার করলাম। এখন মিরর লাইন ফার্স্ট পয়েন্ট, এখন মিরর করবো এই পাশে। অবশ্যই এটা মিড পয়েন্টে ক্লিক করবেন, একটা মিড পয়েন্টে ক্লিক করে এই যে নিচের দিকে আমার অটো মোড অন আছে, নিচে অথবা উপরের দিকে গেলে হবে। ক্লিক করলাম, ইরেজ সোর্স অবজেক্ট নো, ক্লিক করলাম, তাহলে কি বসে যাবে MI, মিররের শর্টকাট MI। এই যে এখানে এটা হচ্ছে, এটা এখানে আছে। হ্যাঁ কোথায়? এখানে, এটা আমি আগে ডিলিট করে দিছি তো এই জন্যই তো ডিলিট করলাম। আর এখানে যেমন এখানে ডাবল হয়ে গেছে না, এখন ডাবল হইলে তো সমস্যা না, ওখানেই বসছে। ওভারল্যাপ হয়েছে, ওভারল্যাপ হলে তো প্রিন্ট তো একটাই আসবে। আমি জাস্ট যদি এরকম হয়, আগে কি আমি বলছি ওভারল্যাপ করলে তো সমস্যা নাই। এখানে যেহেতু এগুলো নিয়ে আমাদের তেমন কোনো কাজ নাই, একটার উপর একটা বসলে প্রিন্ট হবে তো একটাই দেখা যাবে। স্যার ওটা জায়গা মতো স্যার, কোথায় জায়গা মতো? এখন যেটা বুঝাবো সেটা হচ্ছে, যদিও ডিজাইনের ব্যাপার আমি একটু তাড়াতাড়ি বোঝা যাচ্ছে, খেয়াল করেন। এখন আমরা তো বাইরের গুলো আছি, এখানে এক্সট্রা কিছু রড টাই ইউজ করা হয়। এখন টাইয়ের ব্যাপারে কিছু রুলস আছে, আপনারা ডিজাইন 2 তে পড়বেন। তারপর আমি একটা আইডিয়া দিয়ে যাচ্ছি। দেখেন এখানে তো মেইন রড কয়টা? 4টা। 4টা রডের জন্য একটা রিংই এনাফ, তাই না? একটা টাই এনাফ। এখানে রড কয়টা? 6টা, কিন্তু রিং দিছে কয়টা? একটাই, তাই না? এখানে রড কয়টা? 8টা, রিং কয়টা? তাও একটা। এখানে রড কয়টা? এখানে রড 6টা, কিন্তু এখানে কি করা হয়েছে? এখানে একটা এক্সট্রা ক্রস টাই ইউজ করা হয়েছে। ক্রস টাই বলে এটাকে, ঠিক আছে? ক্রস টাই। এখন আমরা ক্রস টাই এটাতে করছে, এটাতে কেন করে নাই, তাই না? এটা জানতে হবে। যেমন এখানে রড কয়টা? 8টা, এটাতে 8টা ছিল, এটাতে কয়টা? 8টাই, কিন্তু এটাতে কোন ধরনের ক্রস টাই ইউজ করে না। এটাতে কি করছে? এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে ক্রস টাই ইউজ করছে, ঠিক আছে? এটা আর এটা ডিফারেন্স হচ্ছে কি, রড সেম, কিন্তু এটাতে ক্রসটা ইউজ করছে এরকম সিঙ্গেল, আর এটাতে কি করছে? এই সিঙ্গেল ক্রসটা ইউজ না করে এটাকে এরকম করে ডায়মন্ড টাইপের একটা টাই ইউজ করছে, ঠিক আছে? এটাকে মিস্ত্রিরা রুইতন বলে আর কি, কার্ডের রুইতন আছে না, তো রুইতন বলে অনেক সময়। তাহলে এখানে কয়টা টাই ইউজ হয়েছে? দুইটা টাই। এখানে কয়টা? এখানে 3টা। এটা ক্রস টাই, এইটা একটা ক্রস টাই। আর প্র্যাকটিক্যাল ফিল্ডে এটাতে হুকটা এভাবে দিচ্ছেন, এখানেও হুক দিছে, এখানেও হুক দিছে, তাই না? প্র্যাকটিক্যাল ফিল্ডে সেটা পসিবল হয় না। কেন পসিবল হয় না? এরকম যদি দুই দিকে হুক হয়, এটা পারফেক্টলি সাইজে ম্যাচ নাও হতে পারে। সেজন্য এটাকে কি করে, ক্রস টাইটা এভাবে বানায়, একদিকে হুক থাকে আর একদিকে এদিকে 90 ডিগ্রি থাকে। তাহলে কি ওই দিক থেকে এনে এদিকে কি ইয়া করতে পারে আর কি। এরকম হুক দিলে সবসময় কি নাও হতে পারে, তার জন্য ক্রস টাই। তো এইটা আর এটা মধ্যে পার্থক্য কি? এখন এই ব্যাপারে আপনারা পড়বেন, যে যখন কলামের ডিজাইনে যাবেন তখন পড়বেন যে এসইআই কি বলে। এসইআই বলে যে কখনোই লংজিটিউডিনাল বাল্বের মধ্যবর্তী যে কোণ থাকবে টাইয়ের, সেটা কখনো 135 ডিগ্রি বেশি হতে পারবে না। কয়টা ডিগ্রি? এটা আপনারা বইয়ে পড়বেন, পাবেন আর কি। তাহলে 135 ডিগ্রি বেশি হতে পারবে না। যেমন এখানে এই যে আমি এই রডের দিক দিয়ে এটা এদিক থেকে এদিকে চলে গেছে, তাহলে এখানে অ্যাঙ্গেল কত? 90, 180 ডিগ্রি, তাই না? ঠিক সেম আমি বলতে পারি এখানে 180 ডিগ্রি হয়েছে, এখানে 180 ডিগ্রি হয়েছে, এখানে 180 ডিগ্রি হয়েছে, এখানেও 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এসসিআই যে রিকমেন্ডেশন করছে 135 ডিগ্রি বেশি হতে পারবে না, সেটা এখানে কি করছে? ভায়োলেশন হয়েছে। কিন্তু এটা হচ্ছে প্রথমে বলছে 135 ডিগ্রি বেশি হতে পারবে না, কিন্তু আছে আবার কিন্তু হচ্ছে যদি একটা রড থেকে আরেকটা রডের যে ক্লিয়ার ডিসটেন্স, এই যে এখান থেকে এটা ক্লিয়ার ডিসটেন্স, এটা যদি 6 এর কম হয়, মানে 6 অথবা 6 এর কম হয়, মানে স্পেসিংটা কি 6 অথবা 6 এর কম, তখন আপনি ওভার এটাকে কি করতে পারেন? 135 না হবে, মানে একটা টাই এক্সারসাইজ না করলে হবে, ঠিক আছে? তো এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা এই যে এটা আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কি দেখেন, এখানে কি বলছে? ম্যাক্সিমাম 6 ইঞ্চি, তার মানে 6 ইঞ্চির বেশি না।
তাহলে 6 ইঞ্চির বেশি না হলে এই মাঝখানের স্পেসিংটা এটা থেকে এটা আর এখান থেকে এটা 6 ইঞ্চি দুই দিকে, তখন আপনি কি এখানে 135 কে ওভারল্যাপ করে একটা টাই দিলে হচ্ছে। কিন্তু এক্ষেত্রে এখানে কি হয়ে গেছে গ্রেটার দেন 6 ইঞ্চি। যদি কোনো একটা কলামে এরকম হয়েছে 6টা রড ইউজ করছেন, কিন্তু রডের একটা রড থেকে আরেকটা রডের মাঝখানে যে গ্যাপটা স্পেসটা আছে সেটা 6 ইঞ্চির বেশি, তাহলে এসিআই যেটা বলছে যে 135 ডিগ্রি বেশি হতে পারবে না, সেটাকে কি করতে হবে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে রড আছে তো আর এক্সট্রা কয়টা থাকতেছে রড, দুইটা, তাহলে দুইটাকে তাহলে টাই করার জন্য এটাকে কি করছে এভাবে একটা ক্রস টাই ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে এখন অ্যাঙ্গেল কত হয়ে গেছে এখানে 90 ডিগ্রি, মানে এখান থেকে এখানে ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে 135 এর কমে আসছে। ঠিক সেম এখানেও বলছে কি, এখানে দেখেন দুই দিকে 6 ইঞ্চি অথবা 6 ইঞ্চি কম আছে, এখান থেকে এখানে স্পেসিং, এখান থেকে এখানে স্পেসিং, এটার থেকে এটার স্পেসিং, এখান থেকে ক্লিয়ার স্পেসিং, এটা কয় ইঞ্চি কম, ম্যাক্সিমাম 6 ইঞ্চি, মানে 6 ইঞ্চি অথবা 6 ইঞ্চি কম হলে কোনো টাই ইউজ করার দরকার, এক্সট্রা টাই ইউজ করার দরকার নাই, কারণ খুব কাছাকাছি আছে, একটা টাই দিয়ে দিলেই হচ্ছে। কিন্তু যখন 6 ইঞ্চির বেশি হয়ে যাচ্ছে, যেমন এখানে গ্রেটার দেন 6, এখান থেকে এখানে 6 ইঞ্চির বেশি, এদিক থেকে এদিকে 6 ইঞ্চির বেশি, ঠিক আছে। তাহলে এখানে এটাকে একটা ক্রস টাই দিছে, এখানে একটা ক্রস টাই দিছে। তো আমাদের দেশে এভাবে না দিয়ে কি করে, এভাবে করে, মানে দুইটাকে না দিয়ে কি করছে, এটাকে মানে আরেকটা টাই বানাইছে, এটাকে এভাবে বানানো হয় এই সাইজে আর কি, ঠিক আছে। মানে এটা এসে এখানে হবে, এখান থেকে হুকটা এখান থেকে যাবে আর কি, ঠিক আছে। তাহলে এটাকে কি বলতেছি আমরা ডায়মন্ড টাই বলি আর কি, আর ফিল্ডে গিয়ে বলবে রুইতন। তাহলে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, এখান থেকে এখানে অ্যাঙ্গেল কত, অবশ্যই কি, তো এটা 45 ডিগ্রি বেশি হওয়ার কথা না, এখান থেকে এটা 90 ডিগ্রি, তারপর এখানে কত ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে কোন জায়গায় আমার 135 তো নাই, 90 এর বেশি হচ্ছে না, ঠিক আছে। তাহলে এই যে বলছে লেস দ্যান অর ইকুয়াল টু 135 ডিগ্রি, অবশ্যই এখানে অবশ্যই অ্যাঙ্গেল দুইটা এরকম থাকলে তো 90 ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রি কম আছে, মানে 135 এর কম আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটা বেসিক সিস্টেম, যে কয়টা টাই ইউজ করতে হবে সেটা নির্ভর করবে এই ক্রাইটেরিয়ার উপরে। যেমন এখানে কয়টা টাই ইউজ করা হয়েছে, এখানে বলছে যে এখান থেকে এখানের এটা 6 ইঞ্চির কম, সাপোজ 5 ইঞ্চি আছে, এরপর এখান থেকে এটাও 5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমরা বলছি 6 ইঞ্চি কম হলে টাই ইউজ না করলে হবে, তাহলে আমি একটার জন্য ইগনোর করছি, পরেরটার জন্য ইগনোর করা যাবে কেন, পরেরটার জন্য এখানে 5, এর পরেরটা 5, তাহলে কত ইঞ্চি হয়ে গেছে তখন 10 ইঞ্চি, তাহলে ওইটাতে একটা টাই ইউজ করছে, ঠিক আছে, বুঝতে পারছেন নাকি। এখানে এই ইয়াটা ইউজ করা হয়েছে। এরপরে এটাতে কি করা হয়েছে দেখেন, এখানেও সেম, এই যে যদি কি হয় এরকম, এখান থেকে এটাও 6 ইঞ্চির কম, এরপরে এখান থেকে এটাও 6 ইঞ্চির কম, তাহলে এমন না যে এটাও 6 ইঞ্চির কম সেজন্য এটাকে ওভারল্যাপ মানে দিব না, আবার এরপরে আবার 6 ইঞ্চির কম এখানেও দিব না, তা না, দেখতে হবে কি যখন একটা থেকে আরেকটার ডিসটেন্স কখনো যাতে 6 ইঞ্চির কি না হয়, বেশি না হইলে, এখন আমি দুইটা রড আছে, সাপোজ এরকম আছে, একটা রড আছে আরেকটা রড আছে, আমি একটু এগুলা যদি এখানে বোঝানোর কথা তারপর বলছি। সাপোজ এটা আছে, এখান থেকে এটা স্পেসিংটা পাচ্ছি আমি 2 ইঞ্চি, কত ইঞ্চি আছে, সাপোজ এই মাঝখানে রডটা আছে 1 ইঞ্চি, মানে 25 mm ধরলাম, তাহলে কত হয় 3 ইঞ্চি, এখানে কয় ইঞ্চি, এখানে 2 ইঞ্চি হলে এখানে 2 ইঞ্চি, তাই না। তাহলে টোটাল কত ইঞ্চি হচ্ছে, 2 1 2, কত ইঞ্চি হচ্ছে, তাহলে 6 এর কম, তাই না। তাহলে এখানে কি আমার টাই রড ইউজ না করলে হবে, কেন এখনো 6 এর কমই আছে, তখন আমরা পরেরটাতে গিয়ে টাই ইউজ করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে কেস, যেটাকে একটা দুইটা তিনটা কোনো সাইন না, ফ্যাক্ট হচ্ছে যেখানে টাই হবে ওই টাই থেকে পরবর্তী টাইয়ের দূরত্বটা যাতে 6 ইঞ্চির বেশি না হয়, 6 ইঞ্চি যখন বেশি হবে তখন ওখানে কি টাই ইউজ করতে হবে রডের ক্ষেত্রে, বুঝতে পারছি, ক্লিয়ার। তো এই জন্য দেখবেন এখানে যে মাঝখানেরটাতে না দিয়ে কি করছে, এখানে একটা রড ইউজ করছে, এভাবে টাই ইউজ করছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, টাই আবদ্ধ করে রাখার জন্য, টাইয়ের কাজ হচ্ছে আবদ্ধ করে রাখে, ঠিক আছে। তো এখানেও সেম, মানে কখন একটা মধ্যবর্তী দূরত্ব 6 ইঞ্চির কম, পরবর্তীতে গিয়ে ওটাতে ইউজ করতে হবে, ওকে। তাহলে টাইয়ের ব্যাপারটা এটা হচ্ছে আমাদের মেইন ইয়া, এখানে ডিটেইলসে দেয়া আছে, এটাতে দেখবেন, এটা যদি খেয়াল করেন, দেন এই যে 4টা বারের জন্য কি একটাই, তাই না, কোনো আমাদের ইয়া নাই। এখানে এই যে জেনারেল নোট বলছে
হয় লেস দেন 6 ইঞ্চি অথবা 150 মিলিমিটারের কম, অথবা হয় গ্রেটার দেন 6 ইঞ্চি এত। তার মানে ওই যে যেটা বলছি 6 ইঞ্চি অথবা 150 মিলিমিটারের কম হলে টাই ইউজ করতে হবে না, কিন্তু একটা থেকে আরেকটা দূরত্ব যখনই কি হয়ে যাবে এটা বেশি হবে তখন এক্সট্রা টাই ইউজ করতে হবে। যেমন এখানের ক্ষেত্রে সেটা করেন 6 বারের ক্ষেত্রে এটাতে স্পেসিংটা লেস দেন কত 6 ইঞ্চি, সেজন্য এক্সট্রা টাই ইউজ করতে হয় নাই। কিন্তু এটাতে কি হয়েছে স্পেসিং গ্রেটার দেন 6 ইঞ্চি, তাহলে ওই দুইটার মধ্যে কি একটা এই যে ক্রস টাই, এখানে যে ক্রস টাইটা এখান থেকে গেছে দেখছেন এখানে অ্যাকচুয়ালি এভাবে করে আর কি আমাদের এখানে, ঠিক আছে। এটা একটা টাইপের স্টিরাপ ক্রস টাইপ, ঠিক আছে। ঠিক সেম 6 বারের ক্ষেত্রে দেখেন এই 6 বার, তুমি এখানে কয় বার, এটা 6 না এখানে 8 বার, এখানে একটু ভুল লিখছে আর কি, এটাও 8 বারের ক্ষেত্রে মানে যে 6 ইঞ্চির কম দুই দিকেই, এদিকেও 6 ইঞ্চির কম, এটা এদিকেও 6 ইঞ্চির কম, এদিকেও 6 ইঞ্চির কম, এদিকে 6 ইঞ্চির কম, তাহলে টাই ইউজ করতে একটা টাই ইউজ করলেই এনাফ। কিন্তু হ্যাঁ একটা এই যে টাই এটাই বাইরেরটা তো এটাই একটা এটাই, এটা সবগুলোকে মিলে একটা টাই। কিন্তু এটাতে বলছে কি এদিকে 6 ইঞ্চির বেশি হয়ে গেছে, তখন কি করতে হবে, ওই যে আমরা বলছি এখানে ক্রস টাই, এখান থেকে এখানে একটা ক্রস টাই, এখান থেকে এখানে একটা ক্রস টাই ইউজ করছে। অথবা কি করতে পারে ওই যে রুইতন, তাই না, এইভাবে করে কি করতে পারে, এইভাবে করে এই চারটাকে নিয়ে একটা রিং বানাইতে পারে, ঠিক আছে। দুইটা প্রসেসই ফলো করতে পারে। তাহলে এই প্রসেসে কোথায় রড কোথায় হচ্ছে সেটার উপর নির্ভর, যখনই 6 ইঞ্চির বেশি হয়ে যাবে তখন এক্সট্রা কি আসবে, একটা টাই আসবে অথবা ক্রস, যেটা আমরা যেটা বলছিলাম এখানে ডিফারেন্ট প্যাটার্ন অফ টাইস মে বি এটা রিকোয়ারমেন্ট শোন ইন কন্ট্রাক্ট সিঙ্গেল লেগ টাই অ্যারেঞ্জমেন্ট ইনস্টেড অফ পেস এই ডায়মন্ড টাই, এটাকে কি বলছে আমরা ডায়মন্ড টাই বলি, এই যেটা আমরা এখানে দেখাচ্ছি, তাই না। ওকে ক্লিয়ার। রড সবসময় যে এরকম সিঙ্গেল হইতে হবে নেসেসারি না, অনেক সময় কলামে কিন্তু এরকম একসাথে 2টা 3টা 4টা 5টা রড একসাথে বেঁধে কি করতে পারে একসাথে। আমরা তো এতক্ষণ একটা রড দেখছি সোজা, এখানে কয়টা রড একসাথে 3টা রড, এগুলোকে বলে বান্ডেল বার, মানে এখানে এই যে 4 বার বান্ডেলস, তার মানে এই যে চার কোণার যে রডগুলো আছে না এগুলোকে কি করছে 4টা রডকে একসাথে করছে, একসাথে করে বাঁধছে, তার মানে ওই বরাবর 4টা রড দিচ্ছে, এগুলোকে বান্ডেল বার বলে। যখন বড় বড় প্রজেক্ট হবে দেখবেন এতগুলা কলাম যদি একটার পাশে একটা লাগাইতে যায় তাহলে মাঝখানে কংক্রিট ঢোকার কি থাকবে না, জায়গা থাকবে না, ঠিক আছে। এখানে যে জায়গা আছে এখানে যদি এভাবে রড দিত, এখানে 2টা রড, এখানে 2টা রড, এখানে একটা রড, টোটাল কয়টা রড 5টা রড। এই 5টা রড দিতে গিয়ে আমাদের এখানে রিকোয়ারমেন্ট আছে মাঝখানে মিনিমাম যে ফাঁকা জায়গা সেটা দিয়ে কংক্রিট যা পাস করার জন্য যে মিনিমাম 2 ইঞ্চি জায়গা থাকতে হয়, এটা আপনারা এগুলো পড়বেন। তো ওই ক্ষেত্রে যখন এরকম জায়গা থাকবে না তখন কি করে বান্ডেল বার ইউজ করে, ঠিক আছে। তো সিঙ্গেল থাকবে তা না, এরকম একসাথে কয়টা রড 4টা 5টা রডকে একসাথে করে বান্ডেল বার করতে পারে। আচ্ছা আমরা এখন টাইটা কিভাবে আঁকবো সেটা দেখবো। ওকে, তাহলে আমাদের এখানে কিভাবে আছে টাই, এখানে আমরা যদি খেয়াল করি আমাদের কয়টা টাই, এটাতে কে বলতে পারবেন টাইটা কয়টা টাই, এটাতে 3টা, এই যে হুক, যেখানে এই যে একটা হুক, এই যে একটা হুক, এই যে একটা হুক, কয়টা হুক 3টা হুক, তাহলে 3টা হুক হইলে 3টা। এখন এটা কিভাবে দিছে, এখানে দেওয়া হয়েছে হচ্ছে বাইরের সবগুলাকে মিলে একটা দিছে, হ্যাঁ, এরপরে এইখান থেকে এইটাকে মিলে একটা ইউজ করছে, এখান থেকে এই 4টাকে মিলে একটা ইউজ করছে, ক্লিয়ার। তাহলে কোনোটাতে কি হয় নাই, এখানে যদি খেয়াল করেন কোনোটাই কি 180 ডিগ্রি বেশি হয়েছে, এদিকে এখানে 90, এটা 90, এটা 90, এটা 90, এইদিকে কোনো কিছু ইউজ করা নাই, কেন করা নাই, হ্যাঁ যদি দেখেন এটা কত ইঞ্চি 12 ইঞ্চি, তাহলে 12 ইঞ্চি থেকে দুই দিকে কাভারিং বার চলে গেলে কত যাক 9 ইঞ্চি, তাই না 9 ইঞ্চি, তাহলে 9 ইঞ্চি থেকে সাপোজ এখানে 16 mm করে আমরা 1 ইঞ্চি করে বাদ দিলাম, 4 ইঞ্চি বা 3 ইঞ্চি বাদ দিলাম, তাহলে আর কয় ইঞ্চি থাকে 6 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চিকে আবার কয় ভাগ 3 ভাগ, 3টা ভাগ, তাহলে 6 ইঞ্চিকে 3 ভাগ করলে কত থাকে 2 ইঞ্চি, মানে সবগুলা মিলেই আছে 6 ইঞ্চি, তাহলে ওখানে সেজন্য একটা ইউজ করতে হয় নাই, বুঝতে পারছেন। তো যদি একটু বেশি হইতো তখন কি এখানে একটা আলাদা একটা ইউজ করতাম আর কি, ঠিক আছে। এখানে ওই যে রেফারেন্সে আসছে, তাহলে এখানে আমরা এই 3টাকে কিভাবে আঁকবো সেটা একটু দেখি, ঠিক আছে। এটার আগে আমরা এই যে একটা হুক আছে, হুক, এই যে হুকটা কত ডিগ্রিতে দিছে, এটাকে বলে 135 ডিগ্রি হুক, সিসমিক হুক বলে, ঠিক আছে। সিসমিক হুক কিভাবে, আমরা যদি এটাকে এভাবে এঁকে দেখাই, যখন শুরু হয় এখান থেকে শুরু হয়ে এদিকে গিয়ে এখানে এসে এভাবে গিয়ে এভাবে আসে, তাই না। তো
তো এটাকে 145 ডিগ্রি হুক কেন বলে বলেন তো? কারণ এই যে রডটা তো এদিকে চলে যাওয়ার কথা ছিল সোজা গেলে, তাই না? তাহলে সে ওইটাকে ওইদিকে না নিয়ে এখান থেকে ঘুরায় এখানে নিয়ে আসছে। কত ডিগ্রি আসছে? এই যে এখানে আছে সোজা আছে 90 ডিগ্রি, আরো 45 ডিগ্রি ব্যান্ড করছে, তাহলে টোটাল কত হয়? 135 ডিগ্রি। ঠিক আছে, তো এইটুকু বলে এই জন্য আমাদের দেশে এখন যেহেতু ভূমিকম্পন এলাকা বেশি সেজন্য এখানে সিসমিক হুক বলে 135, মানে ভূমিকম্পন সহনশীল করার জন্য এটাকে 135 ডিগ্রি হুক, এটা বিএনবিসি তে বলা আছে। ঠিক আছে, এই জন্য আমাদের দেশে এখন ম্যাক্সিমাম ইঞ্জিনিয়াররা কি বলে, হুক গুলা কত দিতে হবে? আপনারা পড়ছেন না ব্যান্ড 90 ডিগ্রি ব্যান্ডও হতে পারে, তাই না? আগে 90 ডিগ্রি করতো, এভাবে এসে সোজা সোজা রাখতো, তাই না? এখন ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার আমরা কি করে 135 রাখতে বলি, যাতে ভূমিকম্প হাই রাইজ বিল্ডিং ক্ষেত্রে এটা ভূমিকম্প সহনশীল করে আর কি, যেহেতু এটা কি জয়েন্টটা একটু করে ধরে রাখে। তাহলে এটা আঁকার জন্য আমরা প্রথমে এটা এঁকে ফেলি। হুকটা কিভাবে আঁকবো? আমি বাইরে হুক আঁকতেছি, তারপর এখানে বসাবো আর কি এক্সট্রা ভাবে। তাহলে বাইরে আঁকার জন্য আমি সার্কেল কমান্ড নিলাম, সার্কেল কমান্ডের জন্য সেন্টার ক্লিক করলাম। এখানে এই সার্কেলের রেডিয়াস কত দিয়েছিলাম? 0.5, এটা আমরা 0.5 দিচ্ছি। ঠিক আছে, 0.5 দিলাম। এটা অবশ্যই রডের লেয়ারে থাকতে হবে, তাই না? রিইনফোর্সমেন্টের লেয়ারে আমরা কারেন্ট করে দিই, মেক কারেন্ট লেয়ার, এটাকে রিইনফোর্সমেন্ট লেয়ারকে কারেন্ট লেয়ার করলাম। ওকে, এরপরে এখান থেকে লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিয়ে এটা কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে সাধারণত সিসমিক হুকের ব্যাপারে বলা হয়েছে যে এই ল্যান্ডটা যাতে 75 মিলিমিটার বা 3 ইঞ্চির কম না হয়। কত ইঞ্চি? এটা সিসমিক হুকের ব্যাপারে। তো এই ক্ষেত্রে আমরা 3 ইঞ্চি ইউজ করতে পারি। 3 ইঞ্চি আমাদের দেশে সাধারণত 3 ইঞ্চি মানে অনেক লম্বা হয়ে যায়, যারা মিস্ত্রি কাজ করে তারা করতে চায় না। কিন্তু একটা হাই রাইজ বিল্ডিং যদি সিসমিক হুক, কোন ইঞ্জিনিয়ার বলবে এটা সিসমিক হুক হইতে হবে, তাহলে সিসমিক হুক হওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে 135 ডিগ্রি, আর হচ্ছে যে এক্সট্রা ল্যান্ডটা থাকবে সেটা মিনিমাম কত? 3 ইঞ্চি হইতে হবে। সাপোজ আমি এখানে 3 ইঞ্চি ইউজ করতেছি, 3 লিখে এন্টার করলাম, এসকেপ দিলাম, আবার লাইন কমান্ড নিলাম, এই পয়েন্ট থেকে এদিকে আবার 3 লিখে এন্টার করলাম। ওকে, এরপরে ট্রিম করে দিলাম, টিআর এন্টার করে এটাকে ট্রিম করে দিলাম। ঠিক আছে, এরপর এগুলাকে সিলেক্ট করে কি করে দিব? জয়েন করে দিব, একসাথে করে নিলাম আর কি। করে না কেন? এটা কেন আগে সার্কেল আঁকে তো 135 এ, তাহলে এটাকে আমরা রোটেট করে দিব একটু। রোটেট কমান্ড কোথায়? রোটেট কমান্ডের শর্টকাট কি? আর ও, এই যে আর ও লিখে এন্টার করলাম, এটাকে আমি জয়েন করে নিছি, কিন্তু আপনারা জয়েন করে নেবেন, জয়েন করলে একসাথে থাকবে, তাই না? জয়েন করে নিছি কিন্তু আমি সিলেক্ট করে এন্টার দিলাম। এরপরে বেস পয়েন্ট, যে কোনো এই যে সেন্টার পয়েন্টটা বেস পয়েন্ট দিয়ে আমি অটো মোড অফ করলাম, একটু অটো মোড অফ করে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই না? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করে নিলাম। এরপর আপাতত এতটুকু থাক। আমার আর কি আঁকতে হবে? এখানে আরো দুইটা আঁকতে হবে না? এই যে এই আগে এই দুইটা এঁকে নিই। ঠিক আছে, এটা রোটেট, কন্ট্রোল জেড দিলাম, রোটেট কমান্ড। এই যে রোটেট কমান্ড হচ্ছে এখানে আরো, অথবা আরো লিখে এন্টার করতে হবে। ঠিক আছে, এই যে রোটেট কমান্ডে ঢুকলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপর এন্টার দিলাম। বেস পয়েন্ট দিতে হবে, বেস পয়েন্ট এই যে আমি এটা সেন্টার পয়েন্টে এসে সেন্টার পয়েন্ট, এটার উপরে এসে সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, বেস পয়েন্ট। বেস পয়েন্ট দেওয়ার পরে আমি অটো মোডকে একটা অফ করছি, আমার যেহেতু অটো মোড অন আছে, তাই না? অটো মোড অফ করছি। এরপরে আমার এখন এই যে রোটেশন অ্যাঙ্গেল চাচ্ছে, তাহলে রোটেশন অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। ঠিক আছে, 45 এন্টার করলাম, তাহলে রোটেশন হয়ে যাবে, রোটেট হবে। যে এইখান থেকে এখানে একটা আঁকবো, এখান থেকে এখানে একটা আঁকবো, তাই না? এটা আমরা কি করতে পারি? রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকতে পারি, তাই না? রেক্টেঙ্গেল কমান্ড নিলাম আমি। রেক্টেঙ্গেল কমান্ড নেওয়ার পরে কোন পয়েন্ট থেকে আঁকবো? অবশ্যই এই যে এটা কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে উপরের দিকে আপনি ট্র্যাক করবেন। ঠিক আছে, নিয়ারেস্ট পয়েন্টটা অফ করি, নিয়ারেস্টটা এখানে বেজাল করতেছে আমাকে। এই যে এই পয়েন্ট কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে কোথায়? সোজা উপরের দিকে আসবো, তাই না? আমরা কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে উপরের দিকে যে ট্র্যাক করতেছি, ঠিক আছে, ট্র্যাক করে এখানে ক্লিক করলাম। বুঝছেন? আমার মানে কি এটা ইজি প্রসেস আর কি, যাতে আপনি ওখান থেকে আঁকতে পারি। এরপরে এসে কোন পাশে? এই যে এটাতে, এটার কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে নিচের দিকে ট্র্যাক করতেছি। ঠিক আছে, কোনটা? এই যে আমার ট্র্যাকিংটা অন আছে দেখে, তাই না? এটাকে অন থাকতে হবে, তাহলে আমি ওই বরাবর কোণাটা আঁকতে পারতেছি। ঠিক সেম আবার রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকলাম, রেক্টেঙ্গেল কমান্ডে ঢোকার পরে এই যে আমি এটার কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে উপরের দিকে ট্র্যাক করে এখানে ক্লিক করলাম একটা, এরপরে নিচের দিকে এটার কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে ট্র্যাক করে এখানে এসে ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে আমার কি হয়ে গেল? এখানে এটা হয়ে গেছে। এরপর আমরা জাস্ট এটাকে কপি করে বসাই দিব, সি ও এন্টার করে এটাকে সিলেক্ট করে এটাতে একটা বসাই দিলাম। সাপোজ এখানে আমি এটাতে বসাতে যাচ্ছি না, পরেরটাতে এখানে বসাবো, আর এটাকে অপোজিট দিকে বসাবো আর কি। ঠিক আছে, মানে এটাকে আমরা রোটেট করে দিতে পারি অথবা মিরর করতে পারি, যেটা করতে চান আপনি করতে পারেন। ঠিক আছে,
আমি এখানে রোটেট করি, আরো এন্টার করলাম, মানে আরেকটা কপি করে এটাকে রোটেট করতেছি আর কি। ঠিক আছে, কোন দিকে আমরা এখানে চাইলে এই যে প্রোডাক্ট ট্র্যাকিং কেও কাজে লাগাতে পারে 45 তাই না, এটা এই যে এখানে 90 এরপর 90। ওকে, মানে আমি অ্যাঙ্গেল না দিয়ে ট্র্যাকিং করছি আর কি। তাহলে এরপর এটাকে মুভ করে দিচ্ছি, এখান থেকে এটাতে বসানো হয়েছে, তাহলে এটাতে অপোজিট দিয়ে মানে অল্টারনেট করছি আর কি, যাতে এটা এটা একসাথে একই দিকে না পড়ে, এটা একদিকে এটা ওইদিকে। ঠিক আছে, জাস্ট একটাকে আমরা বিভিন্ন জায়গায়, তো এই রেক্টেঙ্গেলটা আঁকার সময় আমি ট্র্যাকিংটাকে কাজে লাগাইছি, ট্র্যাকিংটাকে কাজে লাগিয়ে আঁকতে পারেন কেউ, দেখেন তাহলে সুবিধা হবে। মানে এটা যদি আমার এইখানে বসেছে, এটা যদি আমি এদিক থেকে বসাইতাম তাহলে আমাকে ওইভাবে করতে হবে না, এটা তো আছে এভাবে, তাহলে ওই পজিশন আনতে হবে, আমি এটাকে এইভাবে আনছি আর কি। তো আমি একটু দেখেন রেক্টেঙ্গেলটা কিভাবে আসছে, এখানে দেখেন আবার যে আমি এটাকে ডিলিট করলাম। ওকে, এখানে আমি করছি কি যে রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকছি, ঢুকার পরে আমরা উপরে এই যে আমার যেটা হইতে হবে হচ্ছে এইটার সাথে সোজা এসে এখানে করতে হবে। ঠিক আছে, দেখছেন আমাদের ট্র্যাকে একটা গ্রিন লাইন আসছে না, এটা ট্র্যাকিং লাইন, এটা আছে দেখে, এই যে এটা অন আছে দেখে আমি এটা পাচ্ছি, এখান থেকে এখন আসতেছে, এখন আর আসতেছে না তাই না, এটাকে বলে যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এটা অন থাকতে হবে। এটা অন থাকার পরে এটা এখানে এসে ক্লিক করব না, এখানে মাউসটা জাস্ট কোঅর্ডিনেট পয়েন্টটা আনছি, এরপর উপরের দিকে নিয়ে আসতেছে, যে গ্রিন লাইনটা আসছে, গ্রিন লাইনটা যখন এই লাইনের উপর এসে এখানে এসে ইন্টারসেক্ট করবে তখন ক্লিক করবেন। ঠিক আছে, ঠিক সেম এখানে এসে এই পয়েন্ট থেকে এখানে ক্লিক করব না, কি করব এখানে থেকে মাউসটা এনে মাউসটাকে নিচের দিকে এনে যে ট্র্যাকিং লাইন এনে যখন এই লাইনটাকে স্ন্যাপ করবে তাই না, ইন্টারসেক্ট করবে তখন ক্লিক করব এই লাইনের উপর এসে। ঠিক আছে, তো আমরা এই যে ট্র্যাকিং গুলাকে জন্য শিখছিলাম, যাতে ট্র্যাকিং গুলা বেস পয়েন্ট নিচ্ছে আমরা, কিন্তু এটা সেন্টার পয়েন্টটা। ঠিক আছে, এই যে আমি একটু রোটেট করে দেখাই, আরো লিখে এন্টার করলাম, এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, এই যে বেস পয়েন্ট দিচ্ছে এটা, তাহলে এটা যে অ্যাঙ্গেলে ঘুরতেছে বিভিন্ন অ্যাঙ্গেলে, এখানে আমি এই যে আমার পোলার ট্র্যাকিং যদি অন থাকে, এখানে যদি 45 ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, অ্যাঙ্গেল দিতে হয় না। এই যে এখন 45 আছে, এরপরে 45 এ 90 হচ্ছে, এরপর 45 এদিকে যখন যাবো তখন 45 হবে তাই না। মুখটা করে নিয়ে যাওয়া না प्लेसमेंट पर डायरेक्टर्स इधर प्लेसमेंट चला इधर प्लेसमेंट भी अच्छा और ऐसे तो ये একটা পার্ট है ইদুন মত কি যে প্লেসমেন্ট স্যার আমটা সেটা এখানে না বলা है मिरर के वैल्यू प्लेसमेंट है आई थिंक ऊपर देखिए ये जो ये उन से लगता है क्या हुआ এটা জাস্ট আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে করতে চাই, কিন্তু পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি এটা কিভাবে আঁকছি একটু দেখানোর জন্য, জাস্ট দুই কোণটা আপনি এটা কিভাবে আঁকবেন। ঠিক আছে, আর একটু খেয়াল করেন,
যদি এরকম হয় আমাকে ডায়মন্ড টাইটা আঁকতে হচ্ছে, তাই না? ডায়মন্ড টাই কিভাবে আসে? এবার থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে আসবে, ওগুলা তো করতে পারবেন আগের মতো, যে সেম ভাবে এখানে তিনটা এদিকে তিনটা মিরর অফসেট যা যা করে করছি আর কি। ওকে, জাস্ট আমি ডায়মন্ডটা কিভাবে আঁকবেন এটা একটা সহজ পদ্ধতি। আমরা এখানে পলিলাইন কমান্ডকে ইউজ করব, আমি যে পলিলাইন কমান্ড নিলাম, ঠিক আছে? পলিলাইন কমান্ডের শর্টকাট কি? পিএল। তাহলে এটা পিএল, এই যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এইটা সেন্টার পয়েন্ট থেকে এটা আমি অটোমোট অফ করি, এটা সেন্টার পয়েন্টে, এরপরে একটা সেন্টার পয়েন্টে, এরপর এটা সেন্টার পয়েন্টে, এরপর এটা সেন্টার পয়েন্ট আঁকলাম। ওকে, পলিলাইন দিয়ে আঁকছি কেন? পলিলাইন দিয়ে আঁকলে তার একটা অবজেক্ট হবে, তাই না? একটাই অবজেক্ট। তারপরে অফসেট করে দিব, ও লিখে এন্টার করলাম। কতটুকু অফসেট করতে হবে? আমার যদি এইটাকে এখান থেকে এখানে আনতে হয় কতটুকু যেতে হবে? সার্কেলটা রেডিয়াস কত? 0.5, তাই না? এখানে আমরা 0.5 অফসেট করলে সে বাইরে চলে আসবে, তাই না? তো এখানে 0.5 লিখে এন্টার করলাম, এটাকে সিলেক্ট করে বাইরের দিকে ক্লিক করলাম, ঠিক আছে? এরপরে এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম, তাহলে সে কি ইয়া হয়ে গেছে। ওকে, এখন এখন এটা তো কোণা এভাবে তো থাকে না, কিভাবে থাকে? রাউন্ড শেপে থাকে। তাহলে এটাকে সব জায়গায় আমরা কি করব? এখানেও কিন্তু রাউন্ড শেপে থাকার কথা, তাই না? এখানে কোণা হয়ে আছে, এখানে হয়তো এটাকে কোণা হয়ে আছে, তো এটাকে আমরা ফিলেট করব। ফিলেট কমান্ড কোনটা? এই যে এটা বৃত্তচাপ তৈরি করার জন্য, তাই না? ফিলেট কমান্ডের শর্টকাট এফ লিখে এন্টার করলাম। ওকে, এফ লিখে এন্টার করলাম, রেডিয়াস দিতে হবে, রেডিয়াস দিলাম। রেডিয়াস কত দিব সেটা বোঝার জন্য আমি আমাদের এগুলোর জন্য এগুলোর রেডিয়াস কত ছিল? 0.5। তাহলে 0.5 দিলে সে কিন্তু এটার সাথে মিশে যাবে। আমি যাচ্ছি এটার সাথে না মিশুক, একটু বাইরের দিকে থাকুক, তাহলে 0.5 থেকে একটু কম দিব, তাহলে 0.4 দিচ্ছি। 0.4 রেডিয়াস কত দিচ্ছি? 0.4 এন্টার করলাম। এখানে মাল্টিপলকে কাজে লাগাচ্ছি, মাল্টিপল দিলে তাহলে কি আমরা একাধিক পাবো। মাল্টিপলকে কাজে না লাগায় আমরা যদি পলিলাইন নিই তাহলে কি হবে? আরো সুযোগ পাবো। কেন? সবগুলা রেক্টেঙ্গেল পলিলাইন, তাই না? এই যে পলিলাইনকে কাজে লাগাচ্ছি, এই পলিলাইনে হলে কি হবে? আমাকে একটাকে একবার করতে হবে, যে পলিলাইনকে যখন সিলেক্ট করছি পুরা চার কোণায় হয়ে গেছে, তাই না? একবার। এরপর আবার স্পেস বার চেপে আবার আমি এতে ঢুকলাম, আবার পলিলাইন নিলাম, এরপর এটাকে দিলাম, তাহলে এটা কোণাটাও চারটা কোণায় হয়ে গেছে। এরপর আবার স্পেস বার দিয়ে পলিলাইন কমান্ডে সিলেক্ট কমান্ডে ঢুকলাম, আবার পলিলাইন নিলাম, আবার এটাতে দিলাম, তাহলে চারটা কোণে আমার কি হয়ে যাচ্ছে একসাথে। ঠিক সেম এখানে আমরা ঢুকলাম, পলিলাইন নিলাম, এটাকে কি ফিলেট করে দিলাম, ঠিক আছে না? ঠিক সেম এটাকেও পলিলাইন নিলাম, এখানে ক্লিক করে ফিলেট করে দিলাম, ওকে না? এরপরে এখানের ইয়াটা কি হবে? এখানের ইয়াটা কোনাকুনি বসবে না, এটা কিভাবে বসবে? এটাকে আমি একটু রোটেট করে দেখাই। এটা বসবে হচ্ছে এভাবে সোজা। আমি এটাকে অন করলাম, পোলার ট্র্যাকিং, হ্যাঁ 45 করে এটা দিল। এটাকে কপি করে এখান থেকে এখানে বসে দিন, এটা থাকবে এভাবে সোজা, তাই তো নাকি? বুঝতে আসবে নাকি? মানে এটা যখন আসবে এভাবে আসবে আর কি। মানে এই যে জাস্ট রুটনটা আমি একটু দেখালাম যাতে এটা যে একটু বাইরে ভিতরে দেখা যাচ্ছে, এটা কোনো ফ্যাক্ট না। যখন এটা আমি জুম করছি দেখে দেখা যাচ্ছে, ঠিক আছে? যখন আপনারা এটা প্রিন্ট দিবেন এটা বোঝাই যাবে না। এখন এই অবস্থায় বোঝা যাচ্ছে না, আর একটু ছোট হলে তারও বোঝা যাবে না। তো মোটামুটি একটু সিলেক্ট করে দিলাম আর কি, যাতে ইয়া দেখা না যায়, আনইউজুয়াল দেখা না যায়। ওকে, ঠিক সেম এই জায়গায় আমরা একটা ইয়া বসাই দিব, কপি করে আমি এখান থেকে এই পয়েন্টটা থেকে এটাতে বসাই দিব, ঠিক আছে? অবশ্যই রেডিয়াস দিতে হবে আগে। তো এটা আছে আমি হচ্ছে এই কলামটা আছে আমি 12 ইঞ্চি 12 ইঞ্চি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। ওকে, এবং কাভারিং তো 1.5 ইঞ্চি থাকবে, আর রড দিছি 3টা আর কি, 3টা। ওকে, আপনাদের মনে নাই হয়তো, এফ লিখে এন্টার করেন আগে, করছেন? এখানে একটা ট্রিম নামের একটা অপশন আছে না? এটাতে ক্লিক করেন। এখানে আপনার এখানে নো ট্রিমে ব্ল্যাক ডটটা দেয়া আছে, তাহলে এটা কোথায় থাকতে হবে? ট্রিমে থাকতে হবে। নো ট্রিমে থাকা মানে হচ্ছে সে ফিলেট করতেছে কিন্তু ওই যে যেগুলো আছে ওগুলো ট্রিম করতেছে না, ঠিক আছে? এটা ট্রিম করে রাখেন। ট্রিম করার পরে যদি সিলেক্ট করার পরে যদি দেখেন যে আপনার যে অবজেক্টগুলো আছে সেগুলো যদি, যেমন আমি এখানে যদি খেয়াল করে এফ এন্টার করলাম, আমি এই যে ট্রিম আমি নো ট্রিমে রাখলাম,
আমি যদি এখান থেকে এটাকে আর এটাকে ফিলেট করি তাহলে ফিলেট হয়েছে কিন্তু ওই যে ট্রিম হবে না, ঠিক আছে? এটা হচ্ছে এরকম যদি হয় তাহলে বুঝবেন আপনার নো ট্রিমটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে? পারবেন তো নাকি এভাবে?